ফাঙ্গাল ইনফেকশন যাদের হচ্ছে তাদের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কি থাকছে? ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে যেটা আমরা প্রথমত করে থাকি যে তারা যখন আমাদের কাছে আসে তাদের বয়স এবং সেক্স অনুযায়ী আমরা কিছু টেস্ট করি। টেস্টে যখন কনফার্মেশন হয়ে যায় তখন যদি পেশেন্টের প্রাথমিক পর্যায়ে থাকে তখন আমরা তাকে একটা টপিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে ট্রিটমেন্ট করার চেষ্টা করি। বাট যদি এটা সিভিয়ার ফর্মে যায় এবং তখন কিন্তু আমাদেরকে সিস্টেমিক ড্রাগসে যেতে হয়, ওরাল ফর্মে যেতে হয় এবং এটা রোগীর কন্ডিশনের উপর ডিপেন্ড করে যেটা আমরা কতদিন কন্টিনিউ করব। সো এগুলোর জন্য অবশ্যই আগে আমরা টেস্ট করে নিই, তার সমস্ত টেস্ট করার পরেই আমরা এটা শুরু করতে পারি। নিশ্চয়ই। চিকিৎসা পদ্ধতি দীর্ঘমেয়াদী হয়ে থাকে? ইদানিং খুব দীর্ঘমেয়াদী হচ্ছে, কারণ আমি আগেই বললাম যে অনেকেই স্টেরয়েড নিয়ে আসে, সেক্ষেত্রে এই ডিজিজটা রেজিস্ট্যান্স ফর্ম করে, তখন আমাদের চিকিৎসা পদ্ধতিটা একটু দীর্ঘমেয়াদী হয়। সেটি কতদিন পর্যন্ত হতে পারে? সেটা আসলে পেশেন্টে ডেভেলপ করার কন্ডিশনের উপর ডিপেন্ড করে, ক্লিনিক্যাল কন্ডিশনের উপর ডিপেন্ড করে, বাট এটা 1.5 থেকে 3 মাস থেকে 6 মাসও হতে পারে। এর চিকিৎসা পদ্ধতিও কি পরিবারের সকল সদস্যকে নিতে হয়? যদি অ্যাফেক্টেড থাকে তাহলে নিতে হয়, আর যদি অ্যাফেক্টেড না হয় তাহলে আমরা অ্যাওয়ারনেস বা কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদেরকে বলে থাকি যে তারা কীভাবে এটা থেকে প্রতিকার পাবে। স্ক্যাবিস বা খোসপাচড়ার ক্ষেত্রেও কি এমনটি কিনা? দুইটা ডিজিজই একই রকম মহামারী ফর্ম করছে, প্লাস হচ্ছে হলো গিয়ে আপনার কন্টামিনেটেড হচ্ছে। সো যারা অ্যাফেক্টেড না হন তাদেরকে আমরা অ্যাওয়ারনেস বাড়িয়ে দিচ্ছি এবং যারা অ্যাফেক্টেড তাদেরকে আমরা ট্রিটমেন্ট করে দিচ্ছি। ফলো আপটি কীভাবে নিশ্চিত করে থাকেন? ফলো আপগুলো আমরা হচ্ছে পার মান্থলি বলে থাকি যে আপনারা চিকিৎসা চলাকালীন সময় আপনারা আমাদের সাথে ফলো আপ করে যাবেন এবং আমরা একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিই, তারা আসেন এবং তাদেরকে ফলো আপ করার পরে যখন আমরা দেখি যে তাদের ডিজিজটা কমে আসছে তখন আমরা ড্রাগসগুলো বন্ধ করে দিই, তারা কীভাবে তাদের হাইজিনটা মেনটেন করবে এবং পরবর্তী কীভাবে চলবে সেটার একটা গাইডলাইন বলে দিই। যারা দীর্ঘ সময় ধরে স্টেরয়েড ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে পরবর্তীতে কি ক্ষতি হতে পারে? তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু কমে যায়, স্কিনে যে কোনো রকমের সাসেপ্টেবল ডিজিজগুলো খুব তাড়াতাড়ি ফর্ম করতে পারে এবং তাদের বোনের ডেন্সিটিও কমে আসে, কারণ স্টেরয়েডে অনেক রকমের সাইড এফেক্ট হয় আমরা জেনে থাকি। তো ওই জন্য আমরা পেশেন্টদেরকে বলে থাকি অপ্রয়োজনীয় কোনো ওষুধ ফার্মেসির কথা শুনে না নেওয়ার জন্য। যারা আসলে ইতিমধ্যে স্টেরয়েড শুরু করে দিয়েছেন পরবর্তীতে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন তাদের ক্ষেত্রে কি করণীয়? স্টেরয়েডটা অফ করে দিই এবং তাদেরকে বোঝাই কেন তারা এটা নিয়েছে এবং তা কেন নেওয়া উচিত নয়, এটা তাদেরকে বোঝানোর পরে আমরা তাদেরকে যে গাইডলাইন দিয়ে দিই সেটা অবশ্যই তাদেরকে মানতে বলি এবং তাদেরকে ক্ষেত্রে কিন্তু আমরা 15 দিন পর পর একটা ফলো আপ রাখি যে আপনারা এসে আমাদেরকে ফলো আপ দিয়ে যাবেন বা এইটা ঠিক মতন মেনটেন হচ্ছে কিনা সেটা আমাদেরকে জানিয়ে যাবেন। খোসপাচড়া এবং ফাঙ্গাল ইনফেকশন সেটি থেকে পুরোপুরি সুস্থ হতে যারা চিকিৎসা পদ্ধতি গ্রহণ করছেন কতদিন সময় লাগতে পারে? অনেক দর্শকই আসলে জানতে চান। এটা আসলে ডিপেন্ড করে ক্লিনিক্যাল ফর্মের উপরে যে তার অ্যাফেক্টেড পরিমাণটা কীরকম, সেটা 1 মাস থেকে 3 মাস পর্যন্ত সময় লাগতে পারে। ত্বকের সমস্যার এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ত্বকের সমস্যা নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। স্কিন বা ত্বক আমাদের শরীরের সবচেয়ে বড় একটি অঙ্গ। এটি যদি যত্ন নেওয়া না যায় তাহলে আপনি অনেক অসুবিধার একটা কারণ হয়ে দাঁড়াবে। অনেক সময় আমরা স্কিন কেয়ারটাকে অত বেশি গুরুত্ব দেই না, বাট এই ত্বক যদি সুস্থ না থাকে তার মানে আপনি কিন্তু অনেকটাই ভেতর থেকে অসুস্থ। ত্বকের নানান কমপ্লিকেশন দেখতে যেরকম ভালো লাগে না, ঠিক সেরকম আপনি অসুস্থতার একটা বড় লেয়ারে যাওয়ার পরেই স্কিনের এই অসুবিধাগুলো হতে থাকে। স্কিনের যত্ন নেওয়ার জন্য আমাদেরকে যেভাবে বাইরে থেকে একটু যত্ন নিতে হবে ঠিক সেভাবে আমাদের ভেতর থেকেও একটু যত্ন নিতে হবে। এই ভেতর থেকে যত্ন নেওয়াটাই হলো একটি পুষ্টি উপাদানগুলো ঠিক রাখা। খাবারের তালিকায় অবশ্যই সেই পুষ্টি উপাদানগুলো এমনভাবে সাজাতে হবে যাতে স্কিনের কোনো রকম পরিবর্তন বা অসুবিধাগুলো দেখা না ওঠে। কি রাখবেন এই খাদ্য তালিকায়? খাবারের তালিকায় রাখতে হবে কিছু ভিটামিন এ কন্টেনিং খাবার। ভিটামিন এ আমাদের ত্বকের জন্য খুব ভালো কাজ করে। এছাড়া ভিটামিন সি, যেটি কোলাজেন তৈরিতে বেশ সাহায্য করে আমাদের স্কিনের জন্য। এই ভিটামিন এ, ভিটামিন সি এগুলো কোথায় পাওয়া যায়? এগুলো পাওয়া যায় শুধুমাত্র একটু কালারফুল খাবারগুলোর কথা যদি আমরা মাথায় রাখি, যেরকম ধরনের একটা ফ্রুটস বোল। একটা সিঙ্গেল ফ্রুটস না খেয়ে আমি আপনাদের সাজেস্ট করবো যে স্কিন কেয়ারের জন্য একটু কয়েক রকমের ফ্রুটস নিয়ে যদি আপনি একটা ফ্রুট তৈরি করতে পারেন, ফ্রুট বোল বা ফ্রুট বাস্কেট, এটা কিন্তু আপনার পরিবারের সবাই কিন্তু খেতে পারে। একটা সিঙ্গেল ফ্রুটস খেলে দেখা যায় আমরা 3-4টা ফল খেয়ে ফেলি। এই 3-4টা ফল না খেয়ে 3 রকমের ফল নিয়ে 3-4 জন খাবারটা খেতে পারি আমরা। এভাবে যদি আমরা একটু ব্যালেন্স করে খাই তাহলে কিন্তু পরিবারের সবারই ত্বকের যত্ন নেওয়ার জন্য এটি প্রথম একটা ভালো স্টেপ। এবার আসেন যে আমরা ভিটামিন সি তো আমাদের খুবই হাতের কাছে পাওয়া যায়, যেমন আমলকি, মালটা, তারপর পেয়ারা, এখন আমরা পাওয়া যাচ্ছে। এই আমরার সিজনে কিন্তু আমরাতে প্রচুর ভিটামিন সি আছে। এই ভিটামিন সি আমাদের স্কিনটাকে খুব নারিশ করতে হেল্প করে।
সবচেয়ে জরুরি বিষয় হলো স্কিনের জন্য সবচেয়ে বেশি জরুরি সেটা হলো ওয়াটার। যদি ডিহাইড্রেটেড স্কিন থাকে তাহলে আপনার অন্যান্য কমপ্লিকেশন কিন্তু কোনোভাবেই কারেকশন হবে না। সবার আগে আপনাকে পানিটা ঠিক রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণে যারা পানি খায় তাদের স্কিন সবসময় থাকে উজ্জ্বল, সবসময় থাকে নারিশড, এবং যে আপনি পুষ্টি উপাদান গ্রহণ করছেন সেটিও বডিতে প্রপার ওয়েতে কাজ করার জন্য পানিটাই কিন্তু সবার আগে জরুরি। এছাড়া খাবারের তালিকায় কিছু ভিটামিন ই কন্টেনিং খাবারও রাখতে হবে। সেক্ষেত্রে আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন নাটস, যেমন আপনি সকালে একটু ভেজানো নাটস খেতে পারেন, সেটা যদি কাঠবাদাম হয় আরও ভালো। 3-4টা কাঠবাদামও যদি হয় একটু পানিতে রাতে ভিজিয়ে রাখলে পুরো খোসা সহই খেয়ে ফেলতে পারেন, অথবা অনেকে খোসাটা পছন্দ করে না, ফেলে দিয়েও খেতে পারেন। তবে যত খোসাটা নিয়ে খাবেন ভিটামিন বি কমপ্লেক্স, ফাইবার এগুলো পেয়ে যাবেন, তার সাথে পাচ্ছেন প্রোটিন, ভিটামিন ই, যেগুলো সবগুলোই আপনার পুষ্টির এই প্রতিটা পুষ্টি আপনার স্কিনের জন্য কিন্তু খুব ভালো কাজ করে থাকে। সকালে কি খাবেন বা বিকেলে খাবেন কি খাবেন সেটা বড় কথা নয়, বড় কথা হলো আপনার খাদ্য তালিকায় সারাদিনে একটা ব্যালেন্স নিউট্রিশন আছে কিনা। আমরা দেখা যায় বাঙালি মানুষ 3 বেলা খাবার খাই, শুধু 3 বেলা না খাবার খেয়ে ওই একটা খাবারকে যদি 2 বারে ভাগ করে খান তাহলে প্রপার ওয়েতে আপনি নিউট্রিশনটা পাবেন। পুরো খাবারের সাথে ধরুন সকালেই আপনি একটা ফল না খেয়ে ওই ফলটা আপনি একটা মধ্য সকালে খান, লাইক 11:30 12টায়, ওরকম একটা খাবার সিঙ্গারা না খেয়ে আপনি একটা ফ্রুটস খেতে পারেন। এই ট্রান্সফ্যাটগুলো আমাদের শরীরে এবং ত্বকের জন্য সবসময় আনহেলদি। ব্রাইট স্কিনটাকেও নষ্ট করে, অ্যাকনি তৈরি করে, আমাদের স্কিনের যে কোষগুলো আছে সেগুলোর জন্য কোনো ভালো কাজই করে না। তার থেকে আপনি যদি একটা ন্যাচারাল খাবার খান, যেরকম ফ্রুটস বা সালাদ, রাখতে পারেন স্যুপ, এই ধরনের ন্যাচারাল খাবারগুলো আপনাকে অবশ্যই স্কিন কেয়ারের জন্য খাবার তালিকায় রাখতেই হবে। ত্বকের সমস্যা থেকে বাঁচবার কোনো উপায় রয়েছে কিনা, বা প্রতিরোধমূলক ব্যবস্থা বা সচেতনতার যে জায়গা সেগুলো আসলে কি কি রয়েছে? ত্বক আমাদের স্কিনের সবচেয়ে বড় অর্গান এবং সবচেয়ে বাইরের দিকে থাকে, তো এটা সবসময় একটু ভালনারেবল থাকে। সেজন্য আমরা বলে থাকি যে ত্বকের পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলতে হবে। এটা একটা মেইন কজ যেটা আপনি রোগটাকে প্রতিরোধ করতে পারবেন। এবং আমরা কিন্তু করোনা পরবর্তী জানি যে আমাদের হাত ধোয়ার একটা নিয়ম, এটা সবসময় মেনটেন করা উচিত। যে কোনো কিছু ধরবার পরে বা আগে হাত ধুয়ে খাবার নেওয়ার এটা একটা প্র্যাকটিস রাখা উচিত। পার্সোনাল হাইজিন মেনটেন করা উচিত, এবং খাবারের একটা খুব বড় ভূমিকা আছে। যদি আপনার নিউট্রিশন লেভেল মেনটেন না হয় তাহলে ইমিউন উইক হয়ে যাবে। সো আমরা সব সময় বলে থাকি যে আপনি পুষ্টিকর খাবার খাবেন, ব্যালেন্স ডায়েট নেবেন, এবং এটার মধ্যে অবশ্যই প্রোটিন, ভিটামিনস, মিনারেলস ব্যালেন্স করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ।